আমার বান্ধবীরা মোটেও এমন বাজে বুদ্ধি দেয় না। কিন্তু আমার তো এমনি মনে হলো। যাও, রাগ করো না, একটা চুমুই তো, কি এমন বড় ব্যাপার, দিয়ে দিচ্ছি। বলেই তপবন এগিয়ে এসে মেয়েটার দুগাল আঁকড়ে ধরে ললাট বরাবর শব্দ করে একটা চুমু দিল। সেই অপ্রত্যাশিত স্পর্শ গলাধঃকরণ করা কষ্টসাধ্য হলেও লাজে মরিমরি রূপকথা বেজায় নির্লিপ্তভাবে গ্রহণ করে। রোবটের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তপবন মিটিমিটি হেসে বিছানা থেকে পাঞ্জাবি নিয়ে চলে যায়। ওয়াশরুম পর্যন্ত যেতেই ভেসে আসলো চতুর কণ্ঠ। এত ছল কৌশলের কোনো প্রয়োজন ছিল না। তপবন ফিরে তাকায়, চোখে হেসে শুধায়। কি? রূপকথা আর চোখে চেয়ে বলল। আমি বুঝি সব। তপবন হেসে বলল। হ্যাঁ, তার জন্যই তো আপনি মুরব্বী। বলেই সে হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। লোকটা যেতে রূপকথা সরব দুগালে হাত দেয়। গাল দুটো যে অস্বাভাবিক গরম হয়ে উঠেছে, কি সাংঘাতিক। তপবন ফ্রেশ হয়ে এসে শুধায়। তানসানের কি খুব বেশি জ্বর উঠেছিল? তুমি সামলাতে পেরেছিলে? বছরে একবার তো জ্বর ওঠে নিয়ম করে, আর তখন আমার নাজেহাল অবস্থা করে ছাড়ে। নাজেহাল করলে হয়তো খুশি হতাম, কিন্তু আপনার ছেলে আপনার মতোই অবচেতনেও সে দূরত্ব ঠিকই বজায় রেখেছে। আপনি বসুন না হয়, আমি এখানেই খাবার নিয়ে আসছি। রূপকথার কণ্ঠে ব্যর্থতার ক্লেশ ছিল। তপবন বুঝতে পারে সম্পর্কের এই জটিলতায় রূপকথা নামক ছোট্ট মেয়েটিও হতাশ হয়, কষ্ট পায়। কিন্তু সে তো ছেলের উপর জোর জবরদস্তি করতে পারে না। কিছু সম্পর্ক তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে আগানোই উত্তম। সে বিছানায় পা টান টান করে শুয়ে বলল। পরে খাবো, ক্লান্ত, একটু বিশ্রাম নেই। রূপকথা কথা বাড়ায় না, চুপ করে দাঁড়িয়ে রইল। তপবন বদ্ধ নেত্রে কপাল ঘষছে। তার শ্রান্ত শরীর শীতল হয়ে পরে ললাটে চিকন হাতের নরম স্পর্শ অনুভব হতে তপবন চোখ খুলে তাকায়। কৃত্রিমালের স্পষ্ট উজ্জ্বল ফর্সা মুখটি। রূপকথা নীরবে মাথা টিপতে লাগলো। তপবন কৃতজ্ঞতা প্রকাশ করলো না, বরং এগিয়ে গিয়ে নিজের মাথাটা রূপকথার কোলের মাঝে রাখে। যেন মেয়েটির এই কাজ মোটেও অবাক করার নয়, বরং এটাই আশা করেছিল। ভারী মাথাটা নিজের কোলে সহ দুটো বলিষ্ঠ হাত কোমর জড়িয়ে নিতেই মেয়েটার অন্তঃস্থল হাঁসফাঁস করে উঠল। তবুও সেই অনুভূতি একটুও প্রকাশ পেল না। রূপকথা শুকনো ঢোক গিলে চুলে হাত গলিয়ে দেয়। তপবন বদ্ধ নেত্রে বলল। 10 মিনিট দিলেই হবে। রূপকথা নিরুত্তর টিপতে থাকে। তবে 10 মিনিট আর 20 মিনিট নয়, অগণিত সময়। বহু বছর পর কারোর যত্নমাখা স্পর্শে তপবন তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। ভালোবাসা এলে শক্ত মানুষও ভেঙে যায়। অবহেলিত ব্যথাগুলো তখন আদর খুঁজে পায়। যেমন একদা অনাদারে অভ্যস্ত ছিল, আজ সেমন একটুখানি জ্বরেও সুখ খুঁজে। বহু বছর পর অসুখের মাঝে সুখময় সঙ্গী পেয়ে তপবনের অসুস্থতারা বেজায় আহ্লাদী হয়ে উঠল। আগে যেখানে মারাত্মক অসুস্থতা তাকে কাবু করতে পারত না, এখন সেখানে সামান্য অসুস্থতায় কারো দিকে যত্নের আকাঙ্ক্ষায় বিধুর নয়নে চেয়ে থাকে। তপবনেরও রাতে জ্বর আসে, এবং বাবা ছেলের দুজনেরই অসুখের সঙ্গী রূপকথা নামক ছোট্ট মেয়েটি সবটা দায়িত্ববান অভিভাবকের ন্যায় সামলে নিল। তবে সকাল হতেই বড় ছেলে বড় ভাই বাবার দায়িত্বগুলো দোরগোড়ায় এসে হাজির। অসুস্থ তাদের আর প্রশ্রয় দেওয়া হলো না। বাধ্য হয়ে তপবনকে তৈরি হয়ে বের হতে হয় অফিসের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তখন সকাল 8টা। এত সকালে কেন অফিসে ডাক পড়লো জানে না। এখনই বেরিয়ে যাচ্ছেন? খাবার খাবেন না? রূপকথার ব্যস্ত কণ্ঠে তপবন পাঞ্জাবির আস্তিন গোটাতে গোটাতে ফিরে তাকায়। সারা রাত না ঘুমাতে পারার কারণে মেয়েটির চোখে মুখে বিদীর্ণ বিষণ্ণতা। সে ক্ষীণস্বরে বলল। খেতে নেই, তুমি বিশ্রাম নাও, সারা রাত ঘুম হয়নি। চোখে মুখে তমরা আভানি। রূপকথা ম্লান হেসে তার কথা এড়িয়ে গিয়ে বলল। খিদে পায়নি বললে কেমন হবে? আপনার চোখে মুখে ক্লান্তি, ক্ষুধা স্পষ্ট। খেতে তো হবে। না খেলে এত এত দায়িত্ব কিভাবে পালন করবেন? বড় ছেলে, বাবা, ভাই, আরো কত কত দায়িত্ব। সেগুলো পালন করতে হলেও তো শক্তির প্রয়োজন। আপনি একটু বসুন না, আমি খাবার এখানে নিয়ে আসছি। এগুলো আমার দায়িত্ব নয়, আর আমার ভালোবাসার একমাত্র গুরুত্বপূর্ণ অংশ। সব ভালোবাসার অংশ নয়, কিছু কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়া দায়িত্বও হয়। মেয়েটা এমন নয়, তার কথাগুলো এমন নয়। তপনের দৃষ্টি গভীর হয়। এই গভীর কণ্ঠে বলে ওঠে। আমার কাছে কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়া দায়িত্বের অংশ নয় রূপকথা, তুমিও না। রূপকথা চলন্ত কদম থেমে যায়, উদাসীন হেসে বলল। জীবনের পথটুকু মসৃণ করতে আমরা এমন মন ভোলানো অনেক কথা বলি, কিন্তু সময় আর পরিস্থিতি মানুষকে ভীষণ বুঝদার করে তোলে। তখন বোঝা যায় কোনটা ভালোবাসা আর কোনটা শুধুই দায়িত্ব। বুঝদার হয়ে গেলে কি অনুভব করা বন্ধ হয়ে যায়? তপবন ধীর কদমে এগিয়ে গিয়ে ঠিক মেয়েটার সামনে এসে দাঁড়ায়। চোখে ক্লান্তি, অথচ তার চেয়েও বেশি মায়া।
মাঝে মধ্যে মনে হয় মেয়েটির আবেগ আর অভিমানের পাল্লা অনেক ভারী, কিন্তু পর মুহূর্তেই মনে হয় এই ভার যে নিছকই প্রেমময় অনুভূতির ভার, যা কেবল সেই বহন করতে পারবে। সে ব্যস্ততা উপেক্ষা করে আলগোছে অভিমানী নারীটিকে আগলে নিল বাহুডোরে। হকচকালো রূপকথা। তপবন ম্লান হেসে বিমর্ষ মেয়েটার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, যে দায়িত্ব ভালোবাসা ছাড়া পালন করা যায় না, তাকে আমি দায়িত্ব কি করে বলি বলো তো? ভালোবাসার অংশ বলে তাকে আগলে রাখার দায়িত্ব জন্মায়, হারিয়ে ফেলার ভয় জন্মায়। রূপকথা শক্ত চাহনি, চঞ্চল হয় অবুঝ মন এসব কথা মানতে নারাজ। তাই সে বাহুডোর থেকে বের হতে হতে ব্যস্ত কণ্ঠে বলল। ছাড়ুন, আমি খাবার আনছি। রূপকথা ছাড়ে না, বরং মিহিস্বরে বলে। আমি চাই না তুমি সংসারের দায়িত্বে টানাপোড়েনে নিজেকে হারিয়ে ফেলো রূপকথা। রূপকথা টলটলে নেত্রে চোখ তুলে তাকায়, ধূসর রঙা আঁখিদ্বয়ের দিকে ক্ষীণস্বরে বলে, জানেন, নারী মায়ার বাঁধনে বড্ড অসহায়। আর বিয়ের পরেই মায়াই হয়ে দাঁড়ায় তাদের সবচেয়ে দুর্বলতা পর, যাকে আমরা সংসার বলি। সংসার বিমুখ মানুষটাও একটা সময় জীবনের এই বাঁকে এসে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। একটা নীড় তিল তিল করে সাজানো তাকে পরম মমতায় আগলে রাখার মাঝেই আমরা জীবনের সার্থকতা খুঁজে পাই। আর সেই নীড়ে আশ্রয়ের জন্য একজন জীবন সঙ্গীকে চায়, যে হবে তার তপ্ত দুপুরের শীতল ছায়া। সংসার আর প্রিয়জনের ভালোবাসা পাথরের ন্যায় কঠিন, হৃদয়কেও চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা রাখে। সেখানে আমি তো কেবল এক নগণ্য বালুকণা মাত্র। শৈশব থেকে একজোড়া স্নেহময় চোখের জন্য, বাবার ছায়ার জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিলাম। আর আজ ভাগের কি নির্মম পরিহাস! বিয়ের পর আমি এমন একজনের আশ্রয়ের জন্য হাহাকার করছি, যে আমাকে ভালোবেসে নয়, বরং দায়বদ্ধতার শিকলে বেঁধে কেবল মানিয়ে নিচ্ছে। আমার অস্তিত্ব সেখানে কেবল এক জোরপূর্বক উপস্থিতি মাত্র। অভাবের সাথে লড়াই করে বড় হওয়া মেয়েটির কাছে তপ্ত রোদে এক চিলতে শীতল ছায়া পাওয়া ছিল দুঃস্বপ্নের মতো অলীক। তবুও মনের গহিনী এক সুপ্ত তৃষ্ণা ছিল, কেউ তাকে আগলে রাখবে পৃথিবীর সবটুকু মালিন্য থেকে। বিয়ের পর স্বামী নামক মানুষটির মাঝে সেই পরম আশ্রয়ের সবটুকু রসদ সে খুঁজে পেয়েছিল ঠিকই, কিন্তু যা পেল না তা হলো ভালোবাসা। পাবেই বা কী করে সেই মানুষটি যে বছরের পর বছর অন্য কারো স্মৃতির অরণ্যে পথ হারিয়ে বিভোর হয়ে আছে। রূপকথা মাথায় কাপড় টেনে ঘর থেকে বেরিয়ে যায়। তপবন উদাসীন চোখে চেয়ে থাকে। গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর ভিড়ে স্বামীর সহজ দায়টুকু কি তবে কোথাও কিঞ্চিত অবহেলিত থেকে যাচ্ছে? জীবনের সব পিছুটান ভুলে যে মেয়েটি সাধ্যের বাইরে গিয়ে সংসার আর সন্তানের ভার হাসি মুখে নিজের কাঁধে তুলে নিয়েছে, তবে সে কেন অপরাধবোধে দগ্ধ হচ্ছে অসময়ে সম্পর্কটিকে আগলে নিতে? দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য শুভকামনা, ইমরোজ শিকদার। কারোর তীর্যক কণ্ঠে কর্মরত ইমরোজ চোখ তুলে তাকায়। সৃজার কঠোর চাহনি দেখে বিরক্তি মিশ্রিত নিঃশ্বাস ফেলে পড়ল, শাট আপ সৃজা, উল্টোপাল্টা কথা বলো না। উল্টোপাল্টা কথা হয়ে গেল বুঝি? সেদিন শুনলাম স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিসের জন্যে? ডাক্তারের কাছে গেলেই কি এমন কিছু? দিস ইজ টু মাচ সৃজা। মৌনতা অসুস্থ ছিল। সৃজার ভ্রু উঁচিয়ে গেল ইমরোজের বিরক্তিমাখা কণ্ঠে। ইমরোজের মাঝে আজ পর্যন্ত তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ পায়নি। তবে কি সে হেরে যাচ্ছে? সে কি পাবে না শিকদার বাড়ির মেজ বউয়ের সম্মান আর আভিজাত্য? কিন্তু সে তো হার মানবে না। সে তাচ্ছিল্য হেসে বলল, বাহ, আজ ইমরোজ সাহেবের চোখে মুখে বিরক্তি আমার জন্য, অথচ গতকাল রাত পর্যন্ত সে আমার কাছে আকুতি মিনতি করে গিয়েছে সে নাকি আমায় পুরো পৃথিবীর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে। এখনো সেটাই বলছি। কিন্তু আপনার কথায় আর কাজে কোনো মিল নেই ইমরোজ। আমি আর বিশ্বাস করতে পারছি না আপনাকে। ইমরোজ ত্যক্ত হয়ে বলল, কদিন যাবৎ এমন করছো কেন সৃজা? সব তো ঠিকঠাক চলছিল। সৃজা রেগে গেল, উচ্চস্বরে বলল, সব ঠিকঠাক চলছে তোমার জন্য ইমরোজ, আমার কিচ্ছু ঠিক নেই। তুমি আমাকে আমার প্রাপ্য সম্মান দিচ্ছ না। তুমি যদি পৃথিবীর সকলের ঊর্ধ্বে গিয়ে আমায় ভালোবেসেই থাকো, তবে সকলের বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করছো না কেন? ইমরোজ পাল্টা আক্রোশে বলল, মৌনতাকে ডিভোর্স দেওয়ার মতো কোনো রিজন আমার কাছে নেই সৃজা। মৌনতা ইজ পারফেক্ট ফর মাই ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, বাট নট ফর মি। ও নায়েলের মা, আমার আব্বুর, ভাইজান সকলের চোখের মণি। কিন্তু আমি তোমায় ভালোবাসি, তোমাকে নিয়ে সংসার করতে চাই। এটা যদি ঘরের সবাইকে বলি, তবে তারা এক মুহূর্ত বিলম্ব না করে আমায় সব কিছু থেকে বহিষ্কার করে দেবে। এরপর আমাদের কি হবে বলতে পারো?
সৃজা টলটল নেত্রে তাকিয়ে রইল, শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, মৌনতাকে ডিভোর্স দিতে না পারলে তবে আমায় ভুলে যাও। অসম্ভব। ইমরোজের দৃঢ় কণ্ঠে সৃজাও একরোখা কণ্ঠে বলল। তবে আমায় বিয়ে করো। কঠিন সেই মোড়ে ইমরোজের দৃঢ়তা মিলিয়ে যায়। নিজের অসহায়ত্বে নিজের উপর রাগ হয়। সে মৌনতাকে নিজের অধীনস্থ ব্যতীত অন্য কোথাও সহ্য করতেই পারে না। মৌনতার কাছে সে পূজনীয়, এই অনুভূতিটা অবর্ণনীয়। উপরন্তু সৃজার মতো কোয়ালিফাইড স্মার্ট মেয়েকে সে তার স্ত্রী হিসেবে দেখার জন্য মরিয়া হয়ে আছে। কি করবে ভেবে পায় না সে। দুপুর 2টা, মধ্যাহ্নের তপ্ত রোদে খাবার টেবিলে তখন পরিবারের পরিচিত কলরব। রূপকথার মৌনতা সকলকে খাবার পরিবেশন করে নিজেরা অবশ্যই। ইমরোজের দৃষ্টি গিয়ে পড়ল নতমুখে খেতে থাকা এরোজের উপর। চাহনিটা তীক্ষ্ণ। পরক্ষণে সে ইশারায় তপবনকে কিছু একটা বিধিয়ে দিল। তপবন নিঃশব্দে আশ্বস্ত করলো সে দেখে নেবে, কিন্তু ইমরোজের ধৈর্য আজ বাদ মানছে না। চাপা স্বরে ফেটে পড়ল। আর কবে বলবে? অলরেডি 1.5 মাস শেষ। তোমার ভাইয়ের যাওয়ার সময় হয়ে আসছে। এখন বলো, বাসার সকলে আছে। একটা বিয়ে তো আর মুখের কথা না যে 1-2 দিনে হয়ে যাবে। তপবন খাওয়া থামায়, গম্ভীর গলায় বলে, বাসার সকলেই আছে, সেটাই তো সমস্যা। ঘরে বউ বাচ্চার সামনে তর্ক বিতর্ক করব? বউ বাচ্চারা আছে বলেই তো তোমার ওই অবাধ্য ভাই আজ উগ্রতা দেখানোর সাহস পাবে না। কি হলো, তোমরা কি নিয়ে বাক বিতর্ক করছো? বাবার প্রশ্নে ইমরোজ কাউকে তোয়াক্কা না করেই বলল, আব্বু, তোমার ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি বড় ভাইজানকে এখনই ভাবতে বলছি। ওর চাল চলন এখন যে পর্যায়ে ঠেকেছে, তাতে আরো দেরি হলে ভালো ঘরের কোনো মেয়ে ওর কপালে অন্তত জুটবে না। তকদির শিকদার মেজ ছেলের কথায় সায় জানালেন। ক্ষুব্ধ কণ্ঠে বড় ছেলের উদ্দেশ্যে বললেন, ইমরোজ তো মিথ্যা বলেনি তপবন। তুমি কেন এখনো দ্বিধা করছো? সব যদি ওরা সব যদি ওর খেয়াল খুশির ওপর ছেড়ে দাও, তবে অদূর ভবিষ্যতে ভাইয়ের বদলে একটা নিথর লাশ ছাড়া আর কিছু পাবে না। স্বামীর এমন রূঢ় মন্তব্যে নির্জনা বেগম বিতৃষ্ণা ভরা চোখে তাকালেন। আজ কতদিন পর ছেলেটা পরিবারের সাথে খেতে বসেছে। এই আনন্দটুকু বিষাদ করে তোলার কি খুব প্রয়োজন ছিল? রূপকথা, মৌনতা আর রোজ, সবার চোখ তখন এরোজের উপর। কিন্তু এরোজ আশ্চর্যজনকভাবে নির্বিকার। তার এই অস্বাভাবিক নিস্তব্ধতা আর পাথরের শান্ত ভাব দেখে মনে হচ্ছে ফের কোনো কলহের পূর্বাভাস এটা। তপবন গাম্ভীর্যতার সাথে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কথা বলে না বলে কোনো সমস্যা নেই আব্বু। তুমি আম্মু সবাই মেয়ে দেখে আসো, পছন্দ হলে শুভকে সেরে ফেলবো। ইমরোজ ভ্রু কুচকে নিল। এরোজের দিকে আর চোখে চেয়ে সতর্ক কণ্ঠে বলল, আর তোমার ছোট ভাই, সে বিয়ের জন্য প্রস্তুত? তকদির শিকদার ব্যগ্র কণ্ঠে গর্জে উঠলেন, প্রস্তুত আবার কি? ও অনেক হয়েছে এমন নোংরা জীবনযাত্রা। এবার আমি যেটা করব তাকে সেটা মেনে নিতে হবে। ততদিন সিকদারের এক ছেলে নেশাখোর বখাটে এই বয়সে এসে এগুলো আমি শুনতে পারবো না। আমাদের একটা মেয়ে পছন্দ হয়েছে, নির্জলা, পড়াশোনা করা, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে জানা মেয়ে। তোমার ছেলের সাথে মানাবে। সব ঠিক থাকলে এই মেয়েকে তোমার ছোট ছেলের বউ করে আনবো। বিগত 6টি বছরে বিয়ে শব্দটা শুনলে এরোজ কতটা বিক্ষিপ্ত হয়ে পড়তো তা পরিবারের সবাই নখদর্পণে। তাই তকদির শিকদারের চূড়ান্ত ঘোষণার পর সবার উৎকণ্ঠিত দৃষ্টি গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল বিধ্বস্ত সেই যুবককে। উপস্থিত সকলের আশঙ্কাকে কিঞ্চিত সঠিক প্রমাণ করে দিয়ে এরোজ যে ডান হাতটা হঠাৎ নিস্পন্দ হয়ে গেল। চরাচরে নেমে এলো এক অসহ্য নীরবতা। তবে আজ বিক্ষিপ্ত মস্তিষ্ক আর বিদ্রোহ করে না, বরং মস্তিষ্কের প্রতিটা তপ্ত নিউরনকে এক অদ্ভুত শীতলতায় অবশ করে দিয়ে মানুষপটে ভেসে উঠল অন্য এক ছবি। ক্রোধের বদলে হৃদয়ের গহীনে জেকে বসে বিয়ে নামক শব্দটিকে ঘিরে বহু আগে দেখা কিছু ধূসর অথচ স্নিগ্ধ স্বপ্ন, যেই স্বপ্নগুলো আজও তাকে বশীভূত করে, আজও তাকে আফসোসে জর্জরিত করে। কিন্তু বাস্তবতার কষাঘাত যে বড্ড নিষ্ঠুর। আজ স্বপ্নগুলো ছেলেটিকে অশ্রুসিক্ত করে। এরোজকে নীরব দেখে নির্জনা বেগম খানিক সাহস পেলেন, বললেন, এর থেকে ভালো উপায় আর হতেই পারে না। ঘর সংসার হলে এমনিতেই আমার এরোজ দায়িত্ববান হয়ে উঠবে, তাই না এরোজ? পরপরই বলেন, মেয়ে পেয়েছো বুঝি? কার মেয়ে? পরিচয় কি? বংশীয়? তোমার এই মাতাল ছেলেকে কোনো বংশীয় বাড়ির মেয়ে বিয়ে করবে আম্মা? ইমরোজ বিদ্রুপ করে হেসে উঠল। বাজে কথা বলবে না ইমরোজ।
নির্জনা বেগমের কথা ইমরোজ তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, আমার কাছে ভালো একটা মেয়ে আছে আম্মা। আমাদের অফিসে কর্মরত সিরজার ছোট বোন সুপ্তি বড় বোনের মতোই অসম্ভব ভালো একটা মেয়ে। সুন্দরী, উচ্চশিক্ষিত, বড়দের সম্মান করা, সব ধরনের কোয়ালিটি রয়েছে। এরও যেমন পরিবেশে থাকে তার জন্য একদম বেস্ট। আর আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি, মেয়ে নিয়ে কোনো সন্দেহ নেই। মৌনতা এতক্ষণ নির্বিকার ইমরোজের কথা শুনলেও শেষের কথাগুলোই তার গলায় খাবার আটকে গেল। ঘেমে ওঠা অস্থির বদনে আর খাবার গিলতেই পারল না। সৃজা নামটা শুনতেই অন্তঃস্থলে কাঁপন ধরে। ব্যক্তিগত? সৃজা এবং সৃজার পরিবার কি ইমরোজের ব্যক্তিগত হয়ে গিয়েছে? তবে সে আর নাহেলকে? মৌনতা অস্থির দৃষ্টি ফেলে ইমরোজের দিকে। তার আঁকড়ে ধরা সংসারের খুঁটিটা বারংবার নড়ে উঠছে কেন? আর কতটুকু ধৈর্য ধরলে জীবন থেকে স্বামী হারানোর ভয়টুকু মিলিয়ে যাবে? আমি বিয়ে করব না। বহুল আকাঙ্ক্ষিত ক্ষীণ কণ্ঠস্বরে পাথুরে দৃঢ়তা। সকলে উৎসুক বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেলল নতশির খেতে থাকা এরোজের পানে। ইমরোজ রেগে গেল, ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন? কার জন্য সন্ন্যাসী জীবন কাটাচ্ছেন আপনি? ইমরোজের তপ্ত বাক্যে এরোজ খাওয়া থামি ধীরস্থির চোখ তুলে তাকালো। কণ্ঠে হিমশীতল গাম্ভীর্যতা নিয়ে চোয়ালবদ্ধ ও কণ্ঠে চিবিয়ে চিবিয়ে পড়ল। আমার জীবন নিয়ে তোকে কে ভাবতে বলেছে? ইমরোজ দাঁতে দাঁত চেপে বলল, বড় ভাই হয় তোর। ছোট ভাইয়ের জীবনের ব্যাপারে আমি দেখব না তো কে দেখবে? তুই বেয়াদব হতে পারিস, কিন্তু আমি না। আমার একটু হলেও তোর চিন্তা হয়। এরোজের শীতলতা মিলিয়ে যায় রাগে কাঁপতে থাকা বদনে বলে, আমি বলেছি দেখতে, আমি বলেছি হ্যাঁ, তুই তোর জীবন নিয়ে ভাব, আমার জীবন নিয়ে ভাবতে হবে না। 100 বার ভাববো। তোর কারণে আমাদের মান সম্মান নষ্ট হয়। এবার হয় বিয়ে করবি, নয়তো রিহাবে যাবি। ইমরোজের এই চরম শাসনে এরোজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। ক্ষিপ্ত হাতে সামনের খাবারের প্লেটটা সজোরে ছুঁড়ে মারল মেঝেতে। কাঁচ ভাঙা তীব্র শব্দের রেশ না কাটতেই ডাইনিং টেবিলে সজোরে চাপড় মেরে গর্জে উঠল, তোর ওই মেয়েকে মান সম্মান আর নীতিবাক্য নিজের কাছে রাখ। খবরদার, আমার বিষয়ে একটু নাক গলালে কিন্তু আমি ভুলে যাব তুই আমার ভাই। এরোজ, তপবন চোয়াল শক্ত করে হুঙ্কার ছাড়ল। ঘরের নারীরা আতঙ্কে আড়ষ্ট হয়ে গেল। ছোট্ট তানশান ভয়ার্ত চোখে বাবার হাত খামচে ধরল। তার মায়ের বুকে মুখ লুকিয়ে থাকা ছোট্ট নায়েল পিটপিট করে দেখে চলেছে অতি প্রিয় রাগান্বিত মুখটিকে। তবে আর চোখে মুখে ভয়ের দেখা মিলছে না। এরোজ নীরবে ফুঁসে যাচ্ছে। তপবন থমথমে গলায় মৌনতাকে বলল, মৌন, ওদের নিয়ে এখান থেকে যাও। মৌনতা মাথা নেড়ে দ্রুত তানশান রূপকথা আর রোজকে নিয়ে ভেতরের ঘরে চলে যায়। রূপকথা অবুঝ পানে সকলকে দেখল। তারা যেতেই তপবন হুঙ্কারে সুরে বলল, এরোজ, বিহেভ ইয়ারসেলফ। এটা ঘোর। ইমরোজ তোর বড় ভাই, তুই ওর সাথে এমন ধৃষ্টতা দেখা সাহস করতে পারছিস? আমার ওর সাথে কোনো বোঝাপড়া নেই ভাইজান। ওকে বলুন ওর মতো থাকতে, আমার জীবনে যেন ও নাক না গলায়। তেজি কণ্ঠে বলে এরোজ গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। ইমরোজ বাবার উদ্দেশ্যে ক্ষিপ্ত কণ্ঠে বলল, দেখেছ আব্বু, ও বড় ভাইয়ের সাথে কেমন আচরণ করছে? ও তো মানুষের মধ্যেই পড়ে না। এরপরও এই মাতালটাকে তুমি রিহাবে না পাঠিয়ে বিদেশে পাঠাবে বিলাসিতা করতে? তকদির শিকদারও ধৈর্য হারা হয়ে উঠেন। ক্রোধে ফেটে পড়ে বলে, অনেক হয়েছে তপবন। এই গুন্ডা উশৃঙ্খল ছেলেকে তুমি এভাবে বিদেশে পাঠাতে চাও? আমি আর এই সাহায্য করছি না। ওকে আমি আগে রিহাবে দেব, এরপর যা কিছু একটা করব। কিন্তু এই ছেলে আর ঘরে রাখা হবে না এভাবে। যতদিন যতদিন তোমার কথাই আমি চুপ এতদিন তোমার কথায় আমি চুপ ছিলাম, কিন্তু আর নয়। এটাই ঠিক হবে আব্বু, এই মাতালটাকে রিহাবে পাঠাও। ওটাই ওর জন্য সঠিক জায়গা। ইমরোজ তিরস্কারে সুরে বলল। তপবন বলহীন দেহে ধপ করে চেয়ারে বসে পড়ল। জীবনের এই এলোমেলো সমীকরণ আর ভাতৃঘাতী দ্বন্দ্বের সামনে নিজেকে বড্ড অসহায় মনে হলো তার। বড় ভাই হিসেবে ছোট ভাইকে আগলে রাখতে না পারার গ্লানি আর অন্তরাত্মাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার। কিয়ৎকাল পূর্বের সেই তপ্ত কোলাহল একরাশ নিস্তব্ধতার অতলে হারিয়ে গেল। তপবন ক্ষীণ ভাঙা স্বরে মিনতি করে বলল, আমাকে একটু সময় দেও আব্বু, আমি ওকে সঠিক পথে আনবই, যেভাবেই হোক।
উগ্রগতিতে চলন্ত গাড়ির হালকা ওঠানামার তালে ডোর বিনে থাকা নিষিদ্ধ পানীয় বোতল দুটো একে অপরের ধাক্কায় লোভাতুর শব্দ দৃষ্টি পড়ল। গুরু গম্ভীর মুখশ্রীতে কপাল কুঁচকে ড্রাইভ করতে থাকে এরোজ, ধ্যানচ্যুত হয় সেই শব্দে। প্রলুব্ধ নেত্রে তাকায় ছোট ছোট বোতল দুটোর দিকে। বাড়ি পৌঁছাতে এখনো বেশ কিছুক্ষণ। এতক্ষণ নিজেকে দমিয়ে রাখা দুঃসাধ্য হয়ে যাবে বুঝতে পেরে সে একটা বোতল খুলে এক হাতে ঢকঢক করে খেয়ে নিল। ক্ষণকালের মাঝে দেহের অস্থিরতা কমে আসে, বিক্ষিপ্ত মেজাজ খানিক ঠান্ডা হয়। হালকা ঝাপসা নেত্রে এরোজ ড্রাইভ করতে লাগলো। তার সমস্যা হচ্ছে না, এগুলো অভ্যাস হয়ে গিয়েছে। কানাডায় থাকাকালীন সময়ে জ্যামহীন রাস্তায় এমন কত গাড়ি চালায়, না কখনো পুলিশ ধরতে পারে আর না কখনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আর সহজে নেশা চড়ে না তার। তাচ্ছিল্য হাসলো সে। জীবন কতটা বিদঘুটে যন্ত্রণাময় হলে তীব্র মাদকও কার্যকর হয় না। একটা মানুষের দেয়া স্মৃতিগুলো এতটা তীব্র কেন হতে হবে? এরোজের দৃষ্টি ম্লান হয়। আজও হারিয়ে ফেলার আফসোস অন্তঃস্থল নিংড়ে বের হয়। অন্তঃস্থলে প্রশ্ন জাগে, শক্তিশালী মাদকও যদি ওই ক্ষণকালের স্মৃতি আফসোস ভোলাতে না পারে, তবে কি পারবে বিষ? মৃত্যু ব্যতীত কি সে ওই অতৃপ্ত অনুভূতি থেকে রেহাই পাবে না? কারো থেকে পালাতে চাওয়ার প্রচেষ্টায় নেশাগ্রস্ত এরোজ ফের ডুবে যায় ওই ক্ষণকালের মোহে। চোখের কোণা টলটল করছে, অথচ ঠোঁটের কোণে হাসি। আফসোসে জর্জরিত কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ায়, অপেক্ষা করতে বলেছিলাম, অথচ আপনি তো জানেনই না কেউ আপনার জন্য লাল টুকটুকি বেনারসি হাতে আজও নিঃস্ব পথিকের ন্যায় দাঁড়িয়ে আছে। কিন্তু শাড়ির মালিকের যে এই পথে আর আসা হবে না, আমারও ফিরে যাওয়ার কোনো উপায় নেই। শূন্য পথে হাঁটতে হাঁটতে একদিন ঠিক শেষ গন্তব্যে পৌঁছে যাব। আমার জন্য একটু অপেক্ষা করতেন রূপাঞ্জল? আকুতিগুলো ইদানিং ক্লান্তিতে রূপ নিয়েছে, অথচ ক্লান্তিগুলো নিঃশেষের উপায় নেই। মাদকের নেশা না চললেও কিছু অমলিন স্মৃতি আজও এরোজকে মোহগ্রস্ত করার ক্ষমতা রাখে। আসে মোহের ঘোরেই কখন যে সে নিজেকে হারিয়ে ফেলেছিল তা টেরই পায়নি। হঠাৎ ঝাপসা দৃষ্টির সামনে ক্ষিপ্র বেগে ধেয়ে আসা একটা গাড়ি দেখে এরোজ সম্বিত ফিরে পেল। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় সে দ্রুত স্টিয়ারিং ঘোরাতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তীব্র বেগে ধেয়ে আসা গাড়ি দুটো কোনাকুনি ধাক্কায় বিকট শব্দে সংঘর্ষ হলো। এরোজের মাথা চক্কর দিয়ে উঠল। কিয়ৎক্ষণের জন্যে চোখের সামনে হঠাৎ সব ধূসর হয়ে উঠল। মস্তিষ্ক যখন সচল হলো তখন নিজেকে পেল থানায়, সাথে পেল অপরিচিত এক ক্ষিপ্ত নারীকে। পুলিশ আটকে রেখেছে তার গাড়ি। পুলিশের সাথে এক দফা তর্ক বিতর্ক করে এরোজ থানার প্রাঙ্গণে এসে রুক্ষস্বরে নারীটিকে বলল, অভিযোগ তুলে নিন দ্রুত। একে তো নেশা করে গাড়ি চালাচ্ছিলেন, উপরন্তু হুমকি দিচ্ছেন। কোনো হুমকি দিচ্ছি না, শুধু ব্যাপারটাকে ঝামেলা ছাড়া মিটমাট করতে চাইছি। কিন্তু আমি তো আপনাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বো না। বুলশিট। আর ইউ সিরিয়াস মিস? আপনার মনে হয় আপনি এটা করতে পারবেন? আমি আবারও বলছি, আপনারও ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে। আমি ক্ষতিপূরণ দিচ্ছি, আপনি অভিযোগ তুলে নিন। আমি মোটেও অভিযোগ তুলছি না। নারীটি দৃঢ় কণ্ঠে এরোজ অস্থির চিত্রে কপাল ঘষতে লাগলো। এরোজ নিজে ব্যতীত সবাই বোঝে সে নেশাগ্রস্ত, অথচ তার নেশায় চড়ে না। সে লালচে চোখ তুলে সম্পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে নারীটির দিকে। পরপরই তাকায় গাড়িটির দিকে। দৃষ্টি সংকুচিত হয়, চোখ দুটো সরু হয়ে আসলো। নারীটিকে আপাদমস্তক নিগুড় চোখে পর্যবেক্ষণ করে শ্লেষাত্মক কণ্ঠে বলল, টাকাটা নিলে আপনার লাভ হতো মিস। দেখা যাবে বাড়তি ঝামেলা করলে যেটুকু আছে সেটুকুও থাকবে না। সম্মুখে ক্ষিপ্ত নারী রূপে সৃজা রাগে ফেটে পড়ল আগন্তুকের এহেন হুমকিতে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি আমাকে ফকিন্নি মনে হচ্ছে? দুঃখিত মিস, আমার আপনাকে একটুও ফকিন্নি মনে হচ্ছে না, কারণ আমি জানি আপনি একটা ফকিন্নি। এরোজের প্রহসনমূলক কণ্ঠে সৃজা তবদা খেয়ে গেল। হোয়াট ডু ইউ মিন? আমি ফকিন্নি? এমন একটা অডি কার নিয়ে যখন চলতে পারছি তখন এটা ঠিক করাতে পারবো না? এরোজ ফিচেল হেসে বলল, গাড়িটাই তো অন্যের, ঠিক করবেন উনি সেই অন্যের টাকায়। সৃজা চমকায়, থতমতকে শুধায়, আপনি কি করে এটা বলতে পারেন? একে তো অপরাধ করেছি, আবার আমার সাথে বেহুদা তর্ক করছেন। এরোজ বাঁকা চোখে সৃজার আপাদমস্তক পর্যবেক্ষণ করলো, বিদ্রুপ করে বলল, একে তো ফকিন্নি, উপরন্তু ওভার কনফিডেন্স, পুরাই আনম্যাচড পার্সোনালিটি। সৃজার কান গরম হয়ে উঠল জনসম্মুখে এহেন অপমানজনক কথায়। রেগে বলে, আপনার সাহস কি করে হয় আমায় ফকিন্নি বলার? আপনি জানেন আমি কে? এরোজ সোজা হয়ে দাঁড়ায়, ঝাপসা নেত্রে বিরক্তির আভাস। গমগমে স্বরে বলল, আপনি কে তা জেনে আমার লাভ নেই, কিন্তু আমার মনে হয় আপনার জানা উচিত আমার পরিচয়। আমি এরোজ শিকদার,
আপনি যে গাড়িটা নিজের বলে দাবি করছেন সেটা আমার ফ্যামিলি কার। এখন আমার প্রশ্ন, আমার বাড়ির গাড়ি আপনার কাছে কি করছে? সৃজা কপাল কুঁচকে নিল। আপনি আমার সাথে মজা করছেন? এটা আমার বলতে গিয়ে সৃজা থমকালো। ইমরোজ ক্ষিপ্র কদমে এগিয়ে আসে। সৃজা হতচকিত অবিশ্বাস্য নয়নে তাকায়। এরোজ ঘাড় ঘুরিয়ে সরু চোখে তাকায়। হন্তদন্ত হয়ে ঢোকা ইমরোজের পানে সৃজা অস্ফুট স্বরে আওড়ায়। এরোজ? ছেলেটির আপাদমস্তক গভীর চোখে দেখে সৃজা। এ যাবৎকালে এরোজের একটা মাত্র ছবি দেখেছিল ইমরোজের ফোনে, কিন্তু সেই ছবি আর বাস্তবতার মাঝে বিস্তর ফারাক। সম্মুখে এক সুঠামদেহী সুদর্শন বিত্তশালী পুরুষের শ্রান্ত চেহারা যে চুম্বকের ন্যায় আকর্ষণীয়। ইমরোজের কঠোর গলায় এরোজের সরু দৃষ্টি আরো সরু হলো। ইমরোজের প্রশ্নকে পুরো দুস্তর উপেক্ষা করে কাটকাট কণ্ঠে শুধালো। তোর গাড়ি এই মেয়ের কাছে কি করছে? ইমরোজ গলা খাকার দিয়ে গম্ভীর মুখে বলল, ও আমাদের অফিসের একজন কর্মকর্তা, আমার পিএ। কিছু প্রয়োজনে আমার গাড়িটা নিয়েছিল। ভাইয়ের এহেন সোজা সাপটা স্বীকারোক্তিতে এরোজের ভ্রু উঁচিয়ে গেল। নিজ মনে আওড়ালো, পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইন্টারেস্টিং। তো রাত 11টার সময়ও পিএর প্রয়োজনে বসের গাড়ি তার কাছে থাকে? এরোজের সুচালো কণ্ঠে ইমরোজ খানিক কঠিন গলায় বলল, এটা কোন ধরনের কথা? থাকতে পারে না। না, একদম থাকতে পারে না। এরোজ স্পষ্ট কণ্ঠে। সৃজা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যগ্র কণ্ঠে বলল, আমি দুঃখিত। আসলে আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তাই স্যারের গাড়িটা একটু নিয়েছিলাম। আর কারোর জিনিস যতক্ষণ আমার কাছে থাকে সেটা তো আমার দায়িত্ব, তাই না? তাই আমি এটা নিজের মনে করে টেক কেয়ার করছিলাম। স্যারের জিনিসটির আমি কোনো ক্ষতি হতে দিতে পারি না, যার কারণে আপনার সাথে রাগারাগি করেছি। আন্তরিকভাবে দুঃখিত। আমি এক্ষুনি অভিযোগ তুলে নিচ্ছি। বলে সৃজা দ্রুত থানার ভেতরে ঢুকে গেল। ভাইয়ের দিকে এক পলক সতর্ক দৃষ্টি ফেলে ইমরোজও তার পিছু পিছু গেল। গাড়ির মালিক সে বলেই এখানে তারও আসতে হয়েছে। 15 মিনিটের মধ্যে সব ঝামেলা চুকে গেল। ঝামেলা মিটতে সৃজা কোনো মতে সেখান থেকে চলে গেল। ইমরোজ নিজের গাড়ি দেখতে দেখতে বলল, আমার গাড়ি সকালের মধ্যেই ঠিক করে দিবি। এরোজ নিরুদ্বেগ শান্ত গলায় বলল, তোর পিএ কে বল। ও কি আমার গাড়ির এই দশা করেছে নাকি তুই? মদ খেয়ে গাড়ি তুই চালিয়েছিস? আমি চাইলেই কিন্তু তোকে পুলিশের 2 ঘা খাওয়াতে পারতাম। ইমরোজের কথায় এরোজের সরব খিক খিক করে হেসে উঠল। ইমরোজ কপাল কুঁচকে বলল, হাসছিস কেন? এরোজ মাথা দুলিয়ে বলল, এমনি হাসি পাচ্ছে। আমি আসছি, হ্যাঁ। গলাটা শুকিয়ে গেছে, মাথাটা বেশি চলছে, একটু কিছু খেতে হবে। বলে সে হেলে দুলে চলে গেল। কিন্তু থানা থেকে যতটা হাসি মুখ নিয়ে বের হয়েছিল, পর মুহূর্তে মুখশ্রী ঠিক ততটাই আতঙ্কিত হয়ে পড়ে। ছোটবেলা থেকে ভাইয়ের আদ্যপান্ত জানা এরোজ চোখে মুখে অস্থির বিমর্ষতা নিয়ে তৎক্ষণাৎ ফোন বের করে কাউকে ফোন লাগায়। এই মান্নান ভাই, সৃজাকে। শিকদার কোম্পানির বহু বছরের পুরনো অ্যাকাউন্টেন্ট ম্যানেজার মান্নান অবাক হলো এই সময় এরোজের ফোনে। লোকটার টাকার সমস্যা ছাড়া কখনো ফোন দেয় না। স্যার, সৃজা ম্যাডাম আমাদের কোম্পানিতে কর্মরত। কেন স্যার, কোনো প্রয়োজন? এই মেয়ের সব ডিটেলস আমায় পাঠাও তো। স্যার এখন? আপনার কাছে 15 মিনিট টাইম মান্নান ভাই। এরোজ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ইমরোজ আর কোনো নারী, এই দুটো সত্তার মধ্যে কোনো সম্পর্ক মানে এটা অনৈতিক কিছু। এই ভাবনা অন্তঃস্থলে দৃঢ় হওয়ায় সৃজা আর ইমরোজের সুসম্পর্ক স্বাভাবিকভাবে নিতে পারল না এরোজ। বড় ভাইজান তার মেজ ভাইয়ের উপর অন্ধবিশ্বাস করতে পারে, কিন্তু সে না। কুকুরের লেজ কখনোই সোজা হয় না। ইমরোজ যে তার মায়েরই সন্তান, এই দুজন নিজেদের ঘৃণ্য রূপ দেখাতে দুবার ভাবে না। অন্ত দিনের শেষটা হলো আরামের নিদ্রার দ্বারা, কিন্তু সৃষ্টিকর্তা জগতের সকলের জন্য আরামের নিদ্রা লিখে রাখেননি। কেউ কেউ তো প্রতিটা রাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। চোখের সামনে নিজের সর্বস্ব হারিয়ে ফেলার সেই মন্থর প্রক্রিয়ায় হারিয়ে ফেলতে থাকা বিধ্বস্ত নারীটি বলহীন দেহে আশির সামনে দাঁড়ালো। কর্ণকুহরে বিচ্ছে শকুন নামক এক প্রাণীর চেহারা। কতটা বিদঘুটে চেহারা হলে কেউ এমন তুলনা করতে পারে? তাকে নিশ্চয়ই বিশ্রী দেখতে লাগছে। নিজের উপর ঘৃণায় আশি থেকে মুখ ফিরিয়ে নিল। মৌনতা কিয়ৎকাল বাদ বারান্দায় গিয়ে পা গুটিয়ে বসলো। ঘুম আসে না ইদানিং, শরীরটা বড্ড ক্লান্ত লাগে। ক্লান্তি দূর করতে প্রিয় কাউকে ফোন লাগানো। ভেসে আসলো মিষ্টি মধুর কণ্ঠ, বনু এত রাত জেগে আছিস কেন? বড় বোনের আদুরে কণ্ঠে মৌনতা ম্লান হাসলো।
যন্ত্রণায় অস্থির এই জীবনে এই কণ্ঠগুলো নিদারুণ প্রশান্তি দেওয়ার ক্ষমতা রাখে। সে ক্ষীণস্বরে আবদার করে বলে, আপা একটু কথা বলবে? বড্ড ক্লান্ত লাগছে, বুকের ভেতরটা ভীষণ ব্যথা করছে আপা। অপর প্রান্তের মৌমিতা চকিতে উঠে বসে, উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, মন কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ইমরোজের সাথে কিছু হয়েছে নাকি? মৌনতা বলহীন দেহে শূন্য অম্বরে তাকিয়ে রইল। অক্ষিপটে ভাসছে স্বামীর আর পরনারীর অন্তরঙ্গ কথোপকথন। দেহ মন যে আর সইতে পারে না পরনারীর এই ভার। তিত্তির করে কেঁপে ওঠা অধর কামড়ে ক্ষীণস্বরে বলে, বড্ড ক্লান্ত লাগছে আপা, তোমাদের জন্য মন কেমন করছে। কিন্তু হয়েছে রে কি মন? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমার কাছে বল, ঝগড়া হয়েছে দুজনের? কিছু না। টলটলে নেত্রে মৌনতা অস্থির দৃষ্টি ফেলে কথা ঘোরাতে চাইলেও পারে না, বরং ফোনটা কেটে ফুপিয়ে কেঁদে উঠল। চোখে মুখে অস্থির চিত্তে হাত ঘষতে ঘষতে আকুতি করে বলল, আমার অনেক কষ্ট হচ্ছে আপা, বুকের ভেতরটা ব্যথায় দম বন্ধ হয়ে আসছে আপা। আর কত ধৈর্য ধরলে আমার সংসারটা টিকে যাবে আপা? আমি যার ধৈর্য ধরতে পারছি না। চোখের সামনে আমার নাইলের পাপাকে, আমার সুখের সংসারটাকে হারিয়ে যেতে দেখতে পারছি না আপা। আমার কি দোষ আপা? সৃষ্টিকর্তা আমায় এত যন্ত্রণাদায়ক শাস্তি কেন দিচ্ছে বলো তো? মুখে আঁচল গুজে মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। ইচ্ছে করে সাহস করে কাউকে বলতে, কিন্তু সে জানে সবটা গিয়ে তালাকের পর্যায়ে গিয়ে ঠেকবে, আর তার না এলে জীবনটা এলোমেলো হয়ে যাবে। লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তাকে আরেকটু দাঁত কামড়ে থাকতে হবে, হয়তো দিন শেষে টিকে যাবে তার ঘরটা। কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না শেষ নিঃশ্বাসটা বের হয়। রাতটুকু দীর্ঘ আর যন্ত্রণাদায়ক শুধু মৌনতা নামক দুর্বল সত্তার জন্যে নয়, বরং ধরণীতে আরো অনেক মানুষ আছে যারা নিজ জীবনে যন্ত্রণার সাথে লড়ছে। চতুর্থবারের মতো কারো চাপা কান্না আর ফুপানো স্বরে এরোজ খামচে ধরল হাতের স্ট্রেস বলটা। বক্ষস্থল অস্থির হয়েছে, তবুও চোখ খোলে না। বদ্ধ নেত্রে চোয়াল বদ্ধ করে শোনে সেই কান্নার সুর। একটা সময় কান্নাগুলো মিলিয়ে গেল বাতাবরণ থেকে ল্যাভেন্ডারের সুবাসও। এরোজ ঝট করে অস্থির নয়ন খুলে ফেলল। শূন্য অম্বর ব্যতীত দৃষ্টিতে কিছুই আটকায় না, কিংবা আটকাতে চায় না। সোফায় পা ছড়িয়ে বসে থাকা এরোজ থুতনিতে হাত থেকে শুকনো ঢোক গিলল। ক্ষীণস্বরে বলে উঠে, ভালো আছেন তো? বলে এরোজ ম্লান হাসল। অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিয়ে নিনাদ নামক ছেলেটির অ্যাকাউন্টে ঢুকলো। কিয়ৎকাল পূর্বে সেন্ড করা ছবি আর তথ্যগুলো গম্ভীর চোখে দেখতে দেখতে বিড়বিড় করে আওড়ালো, ভালো নেই, একটুও ভালো নেই। ক্ষীণ সময়ের ব্যবধানে এরোজের চোখ লাল হয়ে উঠল। হিম করা পরিবেশটাও সুগঠিত দেহটা দরদরে ঘামছে। চোখের সামনে ভেসে উঠল মাবিহীন এরোজের কঠিন ছোটবেলা, সে কি দুঃসহ দিনগুলো। চোখের সামনে ভেসে উঠল নায়েলের হাস্যোজ্জ্বল মুখটা। সহসা টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মুহূর্তেই কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল এরোজ। নায়েলের হাসি মুখ ধরে রাখার সিদ্ধান্ত। ফোনটাকে অদূরে ছুঁড়ে মেরে ছেলেটি দৃঢ় কণ্ঠে বলল, ছোট পাপা আছে তো? আমার নাইলের হাসি মুখ কখনো হারাবে না, আর না আমি কাউকে হারাতে দিব। প্রতি বছর শীতের প্রকোপ খুলনা শহরের উষ্ণ আবহাওয়ার সাথে পেরে না উঠলেও এই বছর শীত দুর্দান্তভাবে উষ্ণতাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। প্রয়োজন ব্যতীত কাকপক্ষীও দেখা যায় না প্রভাতের কুয়াশামাখা ধরণীতে। সৃজা আর সুপ্তি দুই বোন, বাবা নেই মা নিয়ে তাদের একাকী জীবন। এরপর পুরুষ মানুষ ব্যতীত তাদের এই কুল কিনারাহীন একাকী বিলাসী জীবনের ভরসায় উঠে একাধিক পুরুষ মানুষই। নোংরা এই জীবনযাপনই তাদের এখন কমফোর্ট জোন হয়ে গিয়েছে। তবে 1.5 বছর হলো তাদের এই বিলাসী জীবনে একাধিক পুরুষ নয়, বরং একজন পুরুষই যথেষ্ট। আর সেটা হলো ইমরোজ শিকদার। সৃজার সংসার থেকে শুরু করে তার শখ আহ্লাদ সবই সে পূরণ করে। এর জন্যই কখনো বিবাহে আগ্রহ না পাওয়া সৃজাও বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভোরের আলো তখনও ফোটেনি। উৎকট শব্দে একের পর এক বেজে চলা কলিং বেলের শব্দে কাঁচা ঘুম ভেঙে যায় সৃজার। সে রাগে হুঁশ হারিয়ে দরজা খুলেই দিল এক বিশ্রী গালি, কিন্তু সম্মুখে কেউ নেই। তবে যা আছে তা বিস্ময়কর। একতলা দালানটির দরজার সামনে সেজে থাকা 10-12টা বড় বড় লাল গোলাপের তোড়া দেখে সে তব্দা খেয়ে গেল। মনোমুগ্ধকর অপ্রত্যাশিত সেই দৃশ্যে এসে চেঁচিয়ে বলল, কে এখানে? এগুলো কার? একবার দুবার এভাবে কয়েকবার ডাকতে গেটের আড়াল থেকে একজোড়া ধূসর চোখ বেরিয়ে আসলো। সৃজা হকচকিয়ে গেল সদ্য পরিচিত এক মুখ দেখে। অস্ফুট স্বরে বলে, এরোজ? ততক্ষণে সুগঠিত সুদর্শন দেহের পুরুষটি সাদা গোলাপের তোড়া হাতে গেট পেরিয়ে ঢুকেছে। সৃজা নিজের হতভম্বের রেশ কাটিয়ে মেকি সৌজন্য হেসে বলল, এরোজ স্যার, আপনি এখানে কি করছেন?
সুবিশাল এক পুরুষালী দেহ, অথচ পরনে কালো শর্টস আর কালো একটা হুডি। প্রকৃতিতে একবার চোখ বুলিয়ে সৃজার মনে হলো সে ভিন্ন গ্রহের এক সুদর্শন প্রাণীকে দেখছে। শীতে সে রীতিমতো কাঁপছে, অথচ সম্মুখের পুরুষটি নির্বিকার। এরোজ থমথমে মুখে এগিয়ে গিয়ে দাঁড়ায় ঠিক সৃজার সম্মুখে। সৃজার কপাল কুঁচকে গেল। এরোজ তার অতি সন্নিকটে এসে দাঁড়াতে সৃজা থতমত খেয়ে এক পা পিছিয়ে গিয়ে শুধায়, আপনি এখানে কেন ইরোজ স্যার? আর এই ফুলগুলো কি আপনি এনেছেন? পছন্দ হয়েছে? জলদগম্ভীর কণ্ঠে সৃজা চোখে চোখ রেখে কৌতূহলী গলায় শুধায়। হ্যাঁ। এরোজ জবাব দিল না। প্রগাঢ় চোখে দেখে সম্মুখের নারীটিকে। কিয়ৎকাল বাদ ধিমি কণ্ঠে বলে উঠে, আপনি খুব সুন্দর। মানে? সৃজা হতবাক হয়ে শুধায়। এরোজ পলক ফেলল। উষ্ণ নিঃশ্বাস ফেলে হাতের ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, দুঃখিত। কিসের জন্য? ভুলে গিয়েছেন দেখছি। আপনার চেহারার মতো আপনার মনটাও সাদা। র্যাডিশ মানে মূলা? আপনি আসলে কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ফুলটা গ্রহণ করলে খুশি হতাম। আমি জানি আপনার কাছে এই ফুলের সৌন্দর্য ভীষণ নগণ্য, তবু আমার মনের শান্তির কারণেই এইগুলো আনা। এরোজের মনোমুগ্ধকর দৃষ্টি থেকে চোখ সরিয়ে সৃজা বোকার ন্যায় ফুলের তোড়াটা হাতে নিল। কিন্তু এই ফুল, সরি, এসব কিসের জন্য? এরোজ পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ায়। মৃদু অনুশোচনার সাথে বলে, সেদিন রাতে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। আমার একদমই উচিত হয়নি। এরপর থেকে আমার ভেতরটা অস্থির হয়ে আছে, তাই সকাল সকাল ছুটে এসেছি ভেতরের অস্থিরতা কমাতে। এখন আমার মনে হচ্ছে আমি সফল। আপনার স্নিগ্ধ চেহারাটা দেখেই আমার বুকটা শান্ত হয়ে গিয়েছে। সৃজা ফ্যাল করে তাকিয়ে রইল এরোজের পানে। একটা মানুষ কত সুন্দর করে কথা বলতে জানে। সে প্রগাঢ় হেসে তড়িঘড়ি করে বলল, কোনো সমস্যা নেই, এত দুঃখিত বলতে হবে না। সমস্যা নেই মানে কি? অবশ্যই সমস্যা আছে। এত সুন্দর নারীকে দুঃখ দেওয়ার অপরাধে আমার কঠিন প্রায়শ্চিত্ত করা উচিত, কিন্তু আমার হাতে সময় খুব নেই। তাই কঠিন প্রায়শ্চিত্ত না করতে পারলেও ছোট কিছু এনেছি আপনার জন্য। সৃজা কিছু বলতে যাবে তার আগেই এরোজ পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করলো। ঢাকনাটা খুলতেই ভেতরে হীরার আংটিটা। সকালে রোদে তীব্র দ্যুতি ছড়ালো। সৃজার চোখের মণি জোড়া সেই আলোর ছটায় মুহূর্তে থমকে গেল। এরোজ আংটিটা তার দিকে আরো কিছুটা বাড়িয়ে দিয়ে খুব নিচু স্বরে বলল, সুন্দরের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সাধারণ ফুল যথেষ্ট নয়। যদিও আমি জানি আপনার সৌন্দর্যের কাছে এই ঠুনকো হীরের পাথরের উজ্জ্বলতা কিছুই না, তবু আমার পক্ষ থেকে এই ছোট উপহারটি নিয়ে সরিটা অ্যাকসেপ্ট করে নিন। সৃজা অপলক মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল আংটিটার দিকে। অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, হীরের আংটি? এটা আপনি আমার জন্য এনেছেন? কারো আত্মসম্মানে আঘাত দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না মিস সৃজা, তাই ঠুনকো উপহারটুকু গ্রহণ করলে আমি খুশি হতাম। না করবেন না প্লিজ, কারণ আপনি আর আপনার ক্ষমা এর থেকেও দামি। এটা না নিলে আমি ভাববো আপনি আমায় ক্ষমা করেননি। সৃজার লোভী মনটা তৃষ্ণার্তের মতো আংটিটা লুফে নিতে চাইলেও মুখে একটা কৃত্রিম জড়তা এনে সে আলতো করে হাসলো। কাপা হাতে বক্সটা গ্রহণ করতে করতে সুনিপন অভিনয়ে বলল, এসবের একদমই প্রয়োজন ছিল না স্যার, তবে আপনার যে তার এই সুন্দর উপমাটার জন্য আর না করতে পারলাম না। আপনার সরি অ্যাকসেপ্টেড। এরোজ স্মিত হাসলো। কৌতূহলী গলায় শুধায়, আপনার মা কোথায়? সে সুস্থ আছে এখন? হ্যাঁ হ্যাঁ, মা এখন সুস্থ আছে। আপনি ভেতরে আসুন স্যার। না, আজ থাক। সে কি, আপনি ভেতরে না আসলে আমি ভীষণ লজ্জিত হব স্যার। এরোজ নির্নিমেষ চেয়ে রইল অতি মিষ্টভাষী মেয়েটার দিকে। ক্ষীণ স্বরে বলল, দয়া করে আপনি বলবেন না, শুধু এরোজ। সৃজা মুগ্ধ হয় তার আচরণে। বিমুগ্ধ চিত্তেই হঠাৎ বলে উঠল, আপনাদের অফিসে কাজ করছি আজ 2 বছর, কিন্তু এই 2 বছরে আপনার ব্যাপারে যতটুকু শুনেছি তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনি যেমন সুপুরুষ আর সুদর্শন, তেমনি আচরণও অমায়িক। এখন কি আপনার মুখে আমার নামটা শোনার একটু সৌভাগ্য হবে? এরোজের জড়ানো কণ্ঠে সৃজার বুকটা ধরাস করে উঠল। পুরুষালী ঘুম জড়ানো কণ্ঠ আকর্ষণীয়, কিন্তু এই পুরুষটির কণ্ঠ একটু বেশি আকর্ষণীয়। সে নিজেকে মনে মনে শাসায় আর দমায়। মেকি হেসে বলে, ইয়া হেরোজ, আমার দিনটা এত সুন্দর করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ নেক্সট টাইম দেখা হলে আমরা একসাথে বসে অন্তত 1 কাপ কফি খাবো।
আপনি চাইলে নেক্সট টাইমটা আমরা শীঘ্রই ডিসাইড করতে পারি। সত্যি? ইয়া, আমার নাম্বার নিন। বলে এরোজ ফোন বের করে নিজের নাম্বার দিল। সৃজাও হাসি মুখে বলল, আমার নাম্বারও নিন। দরকার নেই, আমার কাছে আছে। আমার নাম্বার আপনি কোথায় পেলেন? এরোজ বিগলিত হেসে বলল, পছন্দের মানুষের নাম্বার থাকবে না, এটা কেমন কথা? আজ আসছি। হ্যাভ এ নাইস ডে বিউটিফুল লেডি। বলে এরোজ পা বাড়ায়। সৃজা লজ্জিত কণ্ঠে পিছু ডেকে উঠল। রোজ, প্রথমবার আপনি বাড়িতে এসেছেন অথচ ঘরে ঢুকলেন না, এটা কেমন দেখায়? শর্টসের পকেটে হাত গুজে এরোজ ফিরে তাকায় মৃদু হেসে বলল, আসব, শীঘ্রই আসব। তবে যেদিন আসবো সেদিন আপনাকে নিয়ে যাব। মানে? এরোজ পুনরায় হাসলো, চোখে চোখ রেখে বলল, আমার অপেক্ষায় থাকবেন, আমি আবার শীঘ্রই আসব। বলে এরোজ গটগট করে বেরিয়ে যায় গেট থেকে। সৃজা বোকার মতো তাকিয়ে রইল। তার কেন মনে হলো এরোজের কথাগুলো তাকে প্রেমময় বার্তা পাঠাচ্ছে? কেন মনে হলো তার প্রতি এরোজের অন্যরকম মনোভাব আছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয় সৃজা। ওদিকে ইমরোজকে যে এতদিন যাবৎ চাপ দিচ্ছে সুপ্তিকে ওই বাড়ির বউ বানানোর জন্যে, তবে তাদের সম্পর্কটা অন্তত একটু সহজ হবে, এমন ভাবনা থাকলেও সেটা অসম্ভব। গাড়ি পর্যন্ত আসতে এরোজের চোয়াল শক্ত হয়ে গেল। মস্তিষ্কের শিরা উপশিরা দপদপ করছে। সে সশব্দে গাড়ির দরজা আটকে সিটে মাথা এলিয়ে দিল। বদ্ধ নেত্রে কয়েকটা লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলে, তুই এমনটা কি করে করতে পারিস ইমরোজ? 10 মিনিট ধরে নিজেকে কোনো মতে সামলাতে ব্যর্থ এরোজ ব্যতিব্যস্ত হয়ে নিষিদ্ধ পানীয়ের বোতলটা হাতে নেয়। ঢকঢক করে অর্ধেকটা খেলে চোখের সামনে সবটা হালকা ঝাপসা হয়ে আসে। উত্তেজনা দমে যায় মন্থর গতিতে। ওভাবে বদ্ধ নেত্রে পড়ে রয় সিটে মাথা এলিয়ে। ধীর স্থির মস্তিষ্ক শান্ত হয়, মৃদু তন্দ্রাচ্ছন্ন হয়। নিমগ্ন মস্তিষ্কের মানুষপটে কারোর হাসি মুখ ভেসে উঠতে চোখের কার্নিশ সিক্ত হয়, কিন্তু হাসি মুখটা কান্নার বদলে যেতেই অসহনীয় পীড়ায় কার্নিশদ্বয় থেকে অশ্রু গড়ায়। জীবনের কঠিন এই পর্যায়ে এসে এরোজ উপলব্ধি করে প্রিয় মানুষটিকে অন্যের সাথে সুখে থাকতে দেখা যতটা যন্ত্রণাদায়ক তার চেয়ে অধিক যন্ত্রণাদায়ক তার চোখে অশ্রু দেখা। অশ্রুগুলো তখন অবারিত ক্ষীণস্বরে আওড়ায়। আমি আজও আপনার হাসি মুখ ভুলতে পারি না। আপনাকে কাঁদতে দেখা আমায় ভীষণ পীড়া দেয়। আপনার প্রতিটা তপ্ত অশ্রু আমার হোক, বিনিময়ে পৃথিবীর সকল সুখ আপনার হোক। সৃজা তখনও অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে হাতের আংটিটার দিকে। সুপ্তি ঘুম ছেড়ে খুঁটে খুঁটে দেখে বলল, এটা কি সত্যি হিরে? চল চেক করিয়ে নিয়ে আসি। হ্যাঁ, চেক তো করবই, নয়তো কোনো মাতাল একটা অচেনা মেয়েকে সরি অ্যাকসেপ্ট করানোর জন্য হীরের আংটি দেয়। হতে পারে ইমরোজ ভাইজানের মতো এরোজও ধনী দিতেই পারে। তা পারে, কিন্তু এটা একটা অচেনা মেয়েকে। ইমরোজ গতকাল বলল এরোজ বিয়ের জন্য রাজি হচ্ছে না, এমনকি ও আগ্রহ দেখায়নি পাত্রীকে। সেক্ষেত্রে আমাদের চেনার কথা না? যদি এটা হিরে হয় তবে? সুপ্তি প্রবল উত্তেজনা নিয়ে শুধায়। সৃজা উজ্জ্বল দৃষ্টি ফেলে বলল, তবে আমাদের সব ঝামেলা একবারে চুকে যাবে সুপ্তি। এরোজকে যে করেই হোক বিয়েতে রাজি করাতে বলবো ইমরোজকে। আমরা দুজন হব শিকদার বাড়ির পুত্রবধূ। আমাদের আর টাকার কোনো চিন্তাই করতে হবে না। সারা জীবন পায়ের উপর পা তুলে খাবো আর ঘুরবো। একদম ঠিক বলেছ। সুপ্তি আনন্দে আত্মহারা হয়ে বলল। দুজনের চোখে নিজেদের এই অনিশ্চয় দুরবস্থা চিরতরে দূর করার প্রবল আকাঙ্ক্ষা। বোনের গম্ভীর মুখটি দেখে নিজাম ঠোঁট উল্টে বলল, রেগে গেলে নাকি? দেখো, আমি না জেনে বুঝে কোনো কথা বলছি না। তোমার ঘরটা আমার কাছে এলোমেলো লাগছে, আর এর একমাত্র কারণ তোমার পুত্রবধূরাই। এটা তুমি মানো আর না মানো। নির্জনা বেগমের মোটেও পছন্দ নয় এমন ধরনের কুলক্ষণে কথাবার্তা, কিন্তু এটাও সত্য নিজাম পর্যবেক্ষণ ছাড়া কোনো কথা বলে না। তাই সে গাম্ভীর্যতা ভেঙে শুধায়, এমন কেন মনে হলো তোর? তোমার বড় বৌমা, তার কথা কি বলে বোঝাতে হবে? উঠতি বয়সের মেয়েকে তুমি কি দেখে আনলে? তপবন্ত কচি বউ পেয়ে দিন দুনিয়া ভুলে বসেছে। কিন্তু বাস্তবতা তো আমি জানি। বউকে পড়াশুনো করানো, পরপুরুষের মাঝে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া, এটা কতটুকু ভয়ঙ্কর তা কি তুমি জানো না? জানি বলেই তো আমি কখনো চাইনি বড় বৌমাকে পড়াশোনা করাতে। তপবনের সাথে তো জোর জবরদস্তি করতে পারি না আমি।
নির্জনা বেগম চাপা আক্রোশের সাথে বললেন, তবে ভোগান্তিতে পড়ার জন্য তৈরি থাকো। একদিন দেখবে স্বামীর টাকায় পড়াশুনো করে কোনো যুবক ছেলের হাত ধরে পালিয়েছে। অলক্ষণে কথা কেন বলছিস নিজাম? এগুলো বলার জন্য কি এসেছিস? দুটো ভালো কথাও তো বলতে পারিস। আমি তোমাকে সাবধান করছি শুধু। আমি যথেষ্ট সাবধান আছি। আমি আর কাউকে এই সংসারে ভাঙন সৃষ্টি করতে দেব না নিজাম, ওই একরত্নী মেয়েকেও না। সাবধান থাকলেই ভালো। আর মৌনতা, ওর কথার সুর তো আমার ভালো লাগলো না। আগে কত চঞ্চল সেজেগুজে পরীর মতো থাকতো, আর এখন মরা মরা লাগছে। হাতে কানে গলায় থাকে না কিছু। ইমরোজের ব্যাপারে তো আমরা সবাই কম বেশি জানি। এমন চলাফেরা করলে বেশি দিন তোমার ছেলে ঘরমুখী থাকবে না। নিজাম ভীষণ গুরুগম্ভীর গলায় বলল। নির্জনা বেগম উদাসীন হলেন। বোনের দিকে তাকিয়ে মৃদু উৎকণ্ঠা নিয়ে বললেন, এটা ঠিক বলেছিস। আমার কেন জানি মনে হয় ওদের মধ্যে কোনো কিছু ঠিক নেই। ইমরোজকে ঘর সংসারের প্রতি উদাসীন লাগছে। ঘরের বউ অমন উদাসীন মৃত মানুষের মতো চলাফেরা করলে কোন পুরুষ ঠিক থাকে? আমরা তো কত সেজেগুজে টিপটপ থেকে স্বামী হাতের মুঠায় রেখেছি। ওয়াহেদকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেই না, আর সেখানে মৌনতা। ট্রে হাতে রূপকথার উদাসীন চিত্ত সরব কেঁপে উঠল নিজামের কথাগুলো কর্ণগোচর হতেই। নিজামের প্রত্যেকটা কথা অদ্ভুত লাগলেও তার অন্তঃস্থল অস্থির হয়ে পড়ল ওয়াহেদ নামটি শুনে। তাদের পুরো পৃথিবীটা যে ওলটপালট হয়ে আছে এই একটা নামের কারণে। কিন্তু এটা নিছকই রূপকথার মনের ভ্রম। দুনিয়াতে অজস্র ওয়াহেদ থাকলেও সবাই তার বাবা নয়। তার বাবা তো পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ এক সত্তা, যে কিনা সৃষ্টিকর্তার কঠোর সিদ্ধান্তে কোথাও হারিয়ে গেছে। মানুষটা কেমন আছে, কোথায় আছে, আদৌ কি জীবিত আছে? রূপকথার চোখ ছলছল করে উঠল। ইচ্ছে করে না রুমের ভিতরে এগিয়ে যেতে, তবুও যেতে হয় অতিথি আপ্যায়ন করতে। যেতে যেতে ভাবে মৌনতাকে নিয়ে সদ্য বলা কথাগুলো। তবে কি স্বামীকে ধরে রাখায় মৌনতা ভাবি সুখময় জীবনের একমাত্র দুঃখ? মানুষটার সকল দুঃখের কারণ কি তবে খালা শাশুড়ির বলা কথাগুলো? রূপকথা ভাবতে পারে না, ছোট্ট মস্তিষ্ক ভাবতে চায় না চরিত্রহীনতা কতটা বিদঘুটে যন্ত্রণাদায়ক হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক তো ধরে রাখার সম্পর্ক নয়, বরং আজীবন নিজেদের চক্ষু আর নিয়ত পবিত্র রেখে থেকে যাওয়ার সম্পর্ক। তবে কেন পবিত্র সম্পর্কটিতে এই ঘৃণ্য কথাগুলো আসে? রূপকথা কক্ষ ঢুকতেই নিজাম আর নির্জনা বেগম নিজেদের সামলে নিলেন। নির্জনা বেগম রূপকথাকে এক পলক দেখে খানিক কঠিন গলায় বলল, তোমার যেন ঘরে এসব ফকিনীদের মতো চলাফেরা করতে না দেখি। আমার ছেলের বউদের রানীর মতো সাজিয়ে রাখার সামর্থ্য আমার রয়েছে। আমি যেন আর না দেখি একজন অতিথি আসলে তার সামনে তোমরা এভাবে বের হও। নিজামও উপদেশ দিয়ে বলল, আমি না হয় খালা শাশুড়ি, কিন্তু কিছু মনে করলাম না। কিন্তু অন্য মানুষ, সমাজে তোমার শ্বশুর শাশুড়ির একটা সম্মান আছে, রক্ষা করার দায়িত্ব তোমাদের। আশা করি বড়দের কথা মেনে চলবে। রূপকথা শুকনো ঢোক গিলে নীরবে মাথা নাড়ল। পরপরই নিজাম প্রফুল্ল হেসে বলল, কাল তোমার খালু বিদেশ থেকে আসছে, আপার সাথে আমাদের বাড়িতে যাবে, বুঝেছো? যদিও সে আসবে তোমায় দেখতে, তবু আপার সাথে যাবে কিন্তু। রূপকথা এবারও মাথা নাড়ল। শুধু মস্তিষ্কে দিক বিদিক ছোটাছুটি করছে চরিত্রহীন শব্দটি জুড়ে ঘৃণ্য সব অসংলগ্ন চিন্তা ভাবনা। শাশুড়িরা কেন বলল স্বামীকে ধরে রাখতে হয়? এতদিন যেই সংসার জীবনকে সে সহজ করে তুলেছে, আদতেই কি তা সহজ নাকি কঠিন? রূপকথার মলিনতা আরো প্রগাঢ় হলো। খাবার দিয়ে পুনরায় রান্নাঘরে এসে তাকায় সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত মৌনতার দিকে। সাহস করে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, মানুষটা ভালো আছে তো? কিন্তু সাহসে কুলায় না, শুধু জিজ্ঞাসা করে, ভাবি ঠিক আছেন তো? মৌনতা হকচকালো রূপকথার আচমকা প্রশ্নে অপ্রস্তুত হেসে ব্যস্ত কণ্ঠে বলল, আমার আবার কি হবে? খালামণিকে খাবার দিয়ে এসেছো? জি ভাবি। কথা শুনিয়েছে নাকি? না ভাবি। ছোট খালামণি একটু অন্য রকমের, বুঝলে? দুই কথা বললে কিছু মনে করবে না। তার জীবনের একমাত্র মানই হলো কিভাবে সেজে গুজে পটের বিবি হয়ে স্বামীকে ধরে রাখা যায়। কেন এমন চিন্তা কেন করে? স্বামী কি ধরে রাখা জিনিস? কাউকে ধরে রাখা যায়? মৌনতা ম্লান হেসে বলল, স্বামী ধরে রাখার জিনিস নয়, আর না ধরে রাখা যায়। কিন্তু কোন মেয়ে চায় বলো তো যে তার সংসারটা ভেঙে যাক, কিংবা তার স্বামী তার চোখের সামনে অন্য নারীকে ভালোবাসুক? কোনো মেয়েই চায় না। এটাই মূল কারণ। তাই সে অমন করে। সে তার স্বামীকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না, জানো? মাঝে মধ্যে বিদেশে যেতে হয় কাজের সূত্রে, সেখানেও সাথে সাথে যায়।
তবে প্রথমবার খালু একা বিদেশে গিয়েছে। রূপকথা নীরবে শুনল, তবে তার মোটেও ভালো লাগলো না এই কথাগুলো। অক্ষিপটে ভেসে ওঠে তপবনের নির্মল মুখটি। মানুষটাকে দেখে তার কখনো মনে হয়নি যে তাকে ধরে রাখতে হবে, কিন্তু তার এই জীবনে স্বামীর ভালোবাসা পাওয়া খানিক বিতর্কিত বিষয়, এতটুকু সে বুঝতে পারে। এক জীবনে দুইজনকে ভালোবাসা কঠিন, কিন্তু সে তো কখনো কারোর ভালোবাসাই পায়নি। তার হিসাবটা কে করবে? নিজের প্রশ্নগুলো রবের দুয়ারে রেখে মলিন হেসে রূপকথা ছেলের আর নাইলের স্যান্ডউইচ বানাতে শুরু করলো। ভালোবাসা না পেলেও কারোর ঘৃণা অন্তত পেতে না হয়। তানশান অন্তত তাকে কখনো সৎমা বলে ঘৃণা না করুক। রাতে তপবন যখন ফিরল, তখন রূপকথাকে ঘুমন্ত পেল। দীর্ঘশ্বাস ফেলল তপবন। নিজের ভালোই যে মেয়ে এখনো বোঝে না, সে কি করে ভরা সংসারে সকল ভার নিতে চায়। পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনার বয়সে সে স্বামীর সাথে রাগ দেখে ঘুমিয়ে পড়েছে। সে হাত মুখ ধুয়ে ছেলের কাছে চলে গেল। তানশান বই খাতা বের করে বলল, মিমি পড়তে আসবে না? তপবন বই দেখতে দেখতে বলল, মিমির সাথে কথা হয়নি তোমার? সন্ধ্যা হয়েছিল, এরপর আর হয়নি। তার মন খারাপ হয়েছিল। মন খারাপই। তানশান ভীষণ কৌতূহলী গলায় শুধায়। তপবন চোখ তুলে তাকায় ছেলের জড়তাবিহীন মুখ পানে। এখন আর রূপকথার প্রসঙ্গে তানশানের মাঝে কোনো রূপ বিদ্রুপ প্রভাব দেখা যায় না। সে মৃদু হেসে বলল, তা তো জানি না, তুমি না হয় তোমার মিমি থেকে জেনে নিও। এখন এই ম্যাথগুলো করে দাও আমায়, আর মিমিকে একটু শাসন করবে, বুঝলে? পড়াশোনায় তার একটু মন নেই। তানশান উৎকণ্ঠা নিয়ে তাকায় বাবার পানে। ভীষণ গুরুগম্ভীর কণ্ঠে বলে, সন্ধ্যা হয়েছিল, এরপর আর হয়নি। তার মন খারাপ মনে হয় হয়েছিল। কেন পাপা? তার আর আমার পরিস্থিতি একরকম নয়। সে সেদিন বলেছে সে নাকি এই বাড়ির বউ, তার কাঁধে অনেক দায়িত্ব থাকে, তাই সে পড়তে পারে না। কিন্তু আমাদের তো কোনো কাজ থাকে না। আর তুমি এক কাজ করো, দাদুমণিকে বলে তার দায়িত্বগুলো কমিয়ে দাও। তপবন মুগ্ধ চিত্তে শুনল ছেলের কথা। মৃদু হেসে বলল, তুমি তো ঠিকই বলেছ। আচ্ছা পাপা, দেখছি বিষয়টা। ওকে পাপা। তানশান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে পড়ায় মনোযোগী হয়। রাত বাড়ে, তীব্র ঝাঁঝালো দুর্গন্ধময় তমসাচ্ছন্ন নিস্তব্ধ ঘরটিতে গুমড়ে মরছে অব্যক্ত ক্লেশগুলো। তখনই তমসা ভেদ করে একফালি চাঁদের আলো নেয়, আলো ছড়িয়ে দিয়ে বদ্ধ দরজাটা হাট করে খুলে দিল কেউ। অন্ধকারে স্বাচ্ছন্দ্য বোধ করা পুরুষটির চোখ মুখ কুচকে গেল। আকস্মিক সে আলো ঝলকানিতে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এখানে আমি। অতি পরিচিত মোহনীয় কণ্ঠে এরোজের ক্ষিপ্ততা মিলিয়ে যায়। সকাল থেকে ঘরে ঢোকার পরে এই প্রথম কেউ ঘরে ঢুকলো। আলো তীব্রতা অসহ্য লাগতেই চোখ বন্ধ করে নেয় সুধায়। কেন এসেছ? ঘুমোতে লাইট জ্বালাও। নাইলে সোজাসাপটা স্বীকারোক্তিতে প্রচন্ড অধিকার বোধ। এরোজ উপেক্ষা করে সেই অধিকার বোধ, বলে, আমি গতকাল রাগারাগি করেছিলাম। তোমার ভয় লাগছে না আমার কাছে আসতে? লাইট জ্বালাও, আমি কিছু দেখতে পাচ্ছি না, গলে খুব গন্ধ। পুরুষটির অন্তঃস্থল উদ্গ্রীব হয়ে পড়ে অভাবনীয় জবাবে। উদ্গ্রীব হয়ে শুধায়, ভয় করছে না কেন? নাইল বিজ্ঞদের মতো করে বলে, তুমি আমার সাথে কখনো রাগ দেখাও না, আমি জানি, তাই আমি ভয় পাই না তোমায়। এরোজের উদ্গ্রীবতা মিলিয়ে গেল তার জবাবে। নির্জীব কণ্ঠে বলে, তোমার মতো করে কেউ আমায় বোঝে না। নাইল শুনল না সেই ক্ষীণ কণ্ঠ। বিরক্ত হয়ে বলে, এইখান থেকে চলে যাও মেয়ে। কেন? তুমি আমায় অনেক জেনে যাচ্ছ, যেটা ওই উপরওয়ালার সহ্য করবে না। আবার বাজেভাবে আমায় আঘাত করবে। আমার আর ক্ষমতা নেই আঘাত সহ্য করার। কি বলছো? নাইল অবুঝ কণ্ঠে শুধায়, সরে যাও এখান থেকে, আমি বকবো কিন্তু। না, যাব না, তুমি আমায় বকবেও না। কে বলেছে? আমি জানি তুমি রূপাঞ্জলকে খুব ভালোবাসো, বকা দেবে না। নাইলের কণ্ঠে ভরপুর আত্মবিশ্বাস। এরোজ ম্লান হাসে। ছোট্ট মেয়েটি তার দুর্বলতা জেনে গিয়েছে। ত্যক্ত নাইল এবার করিডোর থেকে ঠিকরে আসা আলোয় হাতড়াতে হাতড়াতে বিছানায় উঠে গেল এবং এরোজকে বাজেভাবে পরাস্ত করতে তার সবচেয়ে দুর্বল জায়গা বেছে নিল নাইল। সুবিশাল বক্ষটি খুঁজে বক্ষ মাঝে লেপটে যেতে এরোজের রুক্ষতা মিলিয়ে গেল। তাড়িয়ে দেওয়ার ক্ষমতাও নেই, আগলে নেওয়ার ক্ষমতাও নেই। কি বিদঘুটে মুহূর্ত। নাইল দুহাতে গলা জড়িয়ে ধরে আদেশ করে বলল, তোমার মুখে গন্ধ, ঘরে গন্ধ, যাও বাস করে আসো। মাও তো আস করবে, কিন্তু আর বেশি বেশি এয়ার ফ্লেশ দেবে, বুঝেছো? যাও যাও। এরোজ তবুও নির্বিকার অনশুয়ে বিছানায়। মাথা ফেটে যাচ্ছে ব্যথায়, তবুও আদেশ উপেক্ষা করার সাধ্য নেই।
কি হলো, তাড়াতাড়ি যাও। যাচ্ছি আম্মাজান। এরোজ দুর্বল কণ্ঠে বলে বিছানা ছেড়ে নামে। ব্রাশ করলো, মাউথওয়াশ করলো, পুরো ঘর থেকে খালি বোতলগুলো গুছিয়ে বিনে ফেলে ঘর পরিষ্কার করে এয়ার ফ্রেশনার দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। অতঃপর এগিয়ে যায় ঘুম জড়ানো চোখ অপেক্ষারত ছোট্ট মেয়েটির দিকে। এরোজ হাত বাড়িয়ে দিতে নায়েল বিছানা ছেড়ে কোলে ঝাঁপিয়ে পড়লো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমি পেয়েছে, গল্প বলো। এরোজ ছোট্ট কপালটিতে ঠোঁট ছুঁয়ে দিল। ভাঙা কণ্ঠে বলল, এতক্ষণ ঘুমাওনি কেন? আজ পাপার সাথে ঘুমাওনি? নায়েল বুকে মুখ গুজেই দুর্বল কণ্ঠে বলল, পাপার কাছে ঘুমাইনি, পাপা শুধু রাগ দেখায়, আমার ভয় করে, আমি তোমার কাছেই ঘুমাবো। এরোজের ললাটে ভাঁজ পড়ে সুধায়। পাপা তোমার সাথে শুধু রাগ দেখায়? হুম, পাপা মাম্মাকেও রাগ দেখায়, আমাকেও রাগ দেখায়, একটুও ভালোবাসে না। এরোজের চোখ দুটো কঠিন হয়ে আসে। এগুলা কি শুধুই বিরক্তি নাকি তৃতীয় পক্ষের বিরূপ প্রভাব? চোয়াল শক্ত হয়ে আসলো তার। ঘড়ির দিকে তাকালে ঘোর কাটে। রাত 1টা বাজে। সে নায়েলকে দোল দিতে দিতে বলল, আমিও তো রাগ দেখাই, আমায় ভয় পাও না? ঘুমাও পাকা বুড়ি। নায়েল চোখ মেলে তাকায়। গাল ভরে হাসির তালে ধূসর নেত্রদ্বয় চকচক করছে। বাচ্চা মেয়েটি। সে হাসি মুখে বলে, তুমি তো কখনো আমায় রাগ দেখাওনি, কিন্তু তুমি সবার সাথে রাগ দেখাও কেন বলো তো? এরোজ স্মিত হেসে শুনল পাকা মেয়েটার কথা। ঘন পল্লবে আবৃত ধূসর নেত্রদ্বয়ের পাতায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, বিয়ে করবো ভাইজান। এরোজ তাকে নিয়ে হাঁটতে লাগলো। প্রশস্ত বক্ষে চাঁদের ন্যায় গুটিয়ে শুয়ে থাকা নায়েল একটা সময় ঘুমিয়ে পড়লো। এরোজ তাকিয়ে রইল বক্ষ মাঝে লেপ্টে থাকা একটু সুখের দিকে। যেই সুখ তার কাছে দুঃস্বপ্নের ন্যায়, সেই সুখকে ইমরোজ কি করে এতটা যন্ত্রণা দিতে পারে? ফের মাথার শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো প্রদাহে এরোজ ত্রস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সোজা বড় ভাইয়ের ঘরের সামনে গিয়ে থামে। মাঝরাতে কারোর তলবে তপবন হন্তদন্ত হয়ে দরজা খুলে। তানশান ঠিক আছে তো? কিন্তু দরজা খুলতে এরোজের বিধ্বস্ত মুখশ্রী ভেসে উঠল। তপবন তাকায় ভাইয়ের বুকে শুয়ে থাকা নায়েলের পানে। চিন্তিত কণ্ঠে শুধায়, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? কাঁচা ঘুম ভাঙা তপবন বোকার ন্যায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। গতকালকে না এক দফা ভাঙচুর হলো বিয়ে করবে না বলে। গাড়ি থেকে নেমে ব্যাগ কাঁধে তুলে নেয় তানশান। লম্বা লম্বা কদম ফেলে রূপকথার সাথে পা মেলালো। সর্বদা মায়ের বেশে ঘুরে বেড়ানো নারীটি হঠাৎ এমন চুপসে যাওয়া বিচলিত দৃষ্টি ফেললো। ইতস্ততা নিয়ে জিজ্ঞাসা করে, আপনার কি মন খারাপ? রূপকথা চলন্ত অবস্থায় না বোধক মাথা নাড়ল। তানশান গম্ভীর গলায় বলল, মুখে বলছেন মন খারাপ না, অথচ আচরণে বোঝাচ্ছেন আপনার ভীষণ মন খারাপ। আপনি অদ্ভুত। রূপকথা ভ্রু কুচকে নিল। ঘাড় কাত করে তাকায় বাবার কপি পেস্ট ছেলেটার পানে। থমথমে মুখে বলে, সবসময় বাবার মতো আচরণ করবে না। তানশান ঠোঁট উল্টে বলল, পাপার মতো আচরণ কোথায় করলাম? মাত্রই তোমার পাপাও না বলতেই মনের সব কথা বুঝে যায়, যেটা বিরক্তিকর। সরব গম্ভীর ছেলেটি গা দুলিয়ে হেসে উঠল। কোনা চোখে চেয়ে বলল, আপনি চাইল্ডিশ। আপনার চোখে মুখে দেখলেই কেউ বলে দেবে আপনার মন খারাপ। কেন, আমার চোখে মুখে কি লেখা আছে আমার মন খারাপ? আপনি ভীষণ ঝগড়ুটে। বাদ দিন এইসব, বুঝবেন না আপনি। রেগে আছেন কেন বলুন? গিফটের জন্য? আপনি পড়া শেষ করেছেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু গতকাল তো বের হওয়া হয়নি, তাই গিফট কিনতে পারিনি। গিফট চাই না আমার। তবে মন খারাপ কেন তাই বলুন। আমার মন খারাপ হলে তোমার কি? তোমার তো খুশি হওয়ার কথা। 2 দিন ধরে তোমায় কেউ জ্বালায়নি। এটাই তো সমস্যা। আপনি আমায় বিরক্ত করেননি কেন? তানশান তৎক্ষণাৎ জবাব দিয়ে নিজে ভরকালো। রূপকথার দৃষ্টি সরু হয়ে আসে। তানশান সরু চোখের নারীটিকে দেখে বোকাশোকা হেসে বলল, হঠাৎ একজন মানুষের বদলে যাওয়া আচরণ অনেক ভয়ানক হয়। বদভ্যাস করতে ক্ষীণ সময়ই যথেষ্ট হয়। তানশানও ব্যতিক্রম নয়। সে খুব দ্রুতই মিমি নামক বদভ্যাসে নিজেকে অভ্যস্ত করে তুলতে বাধ্য হয়, কিন্তু আত্মস্থ করার থেকেও ত্যাগ করা হয়তো বেশি কঠিন। তাই তো সে হারাতে ভয় পায়। এমনকি ইদানিং সে রূপকথার করা আচরণগুলোকেও হারাতে ভয় পায়। রূপকথার মুখটা ছোট হয়ে গেল। তানশান কি এটা ভাবছে যে সে বদলে গিয়েছে? সে অভিমান ভুলে নরম কণ্ঠে বলল, মা এমন ভয়ঙ্কর আচরণ কখনো করবো না তানশান। তানশান লজ্জা পায় এমন কথাতে, তাই আজও চঞ্চল দৃষ্টি ফেলে বলল, তবে কেন মন খারাপ হয়েছে? রূপকথা আনত মুখে বলল, হঠাৎ এমনি মন খারাপ হচ্ছে খুব। বাবা মাকে খুব মনে পড়ছে। কিন্তু আপনি তো বাবা নন। বলেই তানশান জিভ কাটল। ইতস্ততা নিয়ে বলল, না মানে?
রূপকথা মৃদু হেসে তাকে থামিয়ে দিয়ে বলল, আমার বাবা নেই, এর জন্যই তো মন খারাপ হয়। তোমার মাথার উপর একজন শক্ত ছায়া আছে, কিন্তু আমার মাথার উপর তো কেউ নেই। তানশান অবাক হয়ে গেল, তার কথায় বিরোধ করে বলল, কে বলেছেন এই? আমি আর পাপা আছি তো। তানশানের দৃঢ় কণ্ঠ। রূপকথা মলিন ও মুখ ছলছল করে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি তো জোরপূর্বক তোমাদের জীবনে আছি। আমি জানি তোমরা আমার কারণে বিরক্ত হও, তুমি জোরপূর্বক আমায় সহ্য করো। টলটলে চোখ দুটো থেকে অশ্রু গড়ালো বলে তানশান অস্থির হয়ে পড়ল। সে যে কাউকে কাঁদতে দেখতে পারে না। সে থমথমে মুখে বলল, আপনি বেশি বোঝেন। কেউ কেউ জোরপূর্বক মানিয়ে নিতে পারে না। তার কোনো কিছু ভালো লাগে বলে সে চায় মানুষটার সাথে থেকে যাক। রূপকথা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।